ভিনিসিয়াস জুনিয়র কেন ব্যালন ডি'র জিতলেন না, কেন তিনি বিশ্বের সেরা খেলোয়াড় নন, এই নিয়ে গত কিছুদিনে ব্যাপক হইচই হয়ে গেল। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করে ভিনি বুঝিয়েছেন কেন ব্যালন ডি'র জয়টা তার প্রাপ্য ছিল। আবার ব্রাজিলের জার্সি গায়ে এই সর্বশেষ ম্যাচটাতে বোঝালেন কেন তিনি ব্যালন ডি'র জেতেননি, কেন বিশ্বসেরা খেলোয়াড়ের মুকুটটা তার মাথায় সাজে না। ব্রাজিলও বিশ্বকাপ বাছাই পর্বের আগের দুই ম্যাচে জিতে যেমন একটা ফর্মে ফেরার একটা ইঙ্গিত দিয়েছিলেন, সমর্থকদের কিছুটা আশ্বস্ত করেছিলেন, আবার ভেনেজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্র করে সেই আগের ব্যর্থতার চক্রের মধ্যেই ঢুকে গেল। ভিনিসিয়াস ব্যর্থ ব্রাজিলের জার্সি গায়ে, যথারীতি ব্যর্থ, বরাবরই ব্যর্থ, সেই ধারাবাহিকতা তিনি এই ম্যাচে অব্যাহত রেখেছেন। সবকিছু মিলিয়ে ব্রাজিলের কি বিশ্বকাপে কোয়ালিফাই করা, 2026 বিশ্বকাপে খেলাটা কি হুমকির মুখে আবার পড়ে গেল কিনা, এইটা একটা আলোচনার বিষয়। আর লিওনেল মেসি এবং আর্জেন্টিনা, সেইখানেও একটা সারপ্রাইজিং ব্যাপার ঘটে গেছে। ব্রাজিলেরটাতে সারপ্রাইজিং কিছু নাই, বা ভিনিরটাতেও সারপ্রাইজিং কিছু নাই। আর্জেন্টিনা এবং মেসির ক্ষেত্রে সারপ্রাইজিং যেটা, সেটা হচ্ছে গিয়ে আলবিসেলেস্তেদের জার্সি গায়ে একটা ভীষণ রকম নিষ্প্রভ ম্যাচ মেসি কাটালেন, যিনি সর্বশেষ ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন। এই দিন আসলে পুরো মাঠে তাকে পুরো ম্যাচেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি। আর আর্জেন্টিনাও হেরে গেছে, প্যারাগুয়ের কাছে হেরে গেছে, যদিও এরপরও তারা বিশ্বকাপ বাছাই পর্বে 1 নম্বরেই রয়েছে। বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে তাদের বোধহয় খুব একটা ঝামেলার জায়গা নেই। কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তার যদিও কিছু জায়গা রয়েছে। দেখুন, আর্জেন্টিনার আলাপটাই প্রথমে করে। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলে এখনো 1 নম্বরে রয়েছে, 11 ম্যাচ শেষে তাদের 22 পয়েন্ট, কিন্তু এই 11 ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ তারা হেরে গেল। এইটা স্ক্যালোনির অবশ্যই দুশ্চিন্তা। এবং প্যারাগুয়ের কাছে তারা যে হেরেছে, সেই ম্যাচটাতে তারা দুর্ভাগ্যের কারণে হেরেছে, সুযোগ মিস করার কারণে হেরেছে, বা প্যারাগুয়ে হচ্ছে গিয়ে কোনো রকমে খেলে জিতে গেছে, এরকম বলার উপায় নেই। প্যারাগুয়ে ভালো দল, মানে যোগ্যতর দল হিসেবেই কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছে। এই ম্যাচটাতে আপনি যদি 2022-এর ওয়ার্ল্ড কাপের থেকে হিসাব করে দেখেন, আর্জেন্টিনা মোরলেস ওই একটা টিম নিয়েই খেলছে। তাদের ফার্স্ট 11-এর ক্ষেত্রে অন্তত পক্ষে সেটা বলা যায়, গত কোপা আমেরিকার ক্ষেত্রে সেটা বলা যেতে পারে। এবং এখন যে চেঞ্জের জায়গাটা এসেছে, সেইটা হচ্ছে গিয়ে শুধু আনহেল ডি মারিয়া নেই। এবং আনহেল ডি মারিয়ার জায়গায় আর্জেন্টিনার যে ফরওয়ার্ড লাইনে, তাদের ওইখানটাতে যে তারা 4-3-3-তে যে খেলে, ফরওয়ার্ড লাইনটাতে ডি মারিয়ার জায়গাটাতে ওইখানটাতে হচ্ছে গিয়ে লাউতারো মার্তিনেজ না হুলিয়ান আলভারেজ, ওইটা নিয়ে তো একটা মানে কি বলা চলে যে চেঞ্জ করা হচ্ছিল। এই দুইজনে আসলে 11-এ ছিলেন এই ম্যাচটাতে, মেসির সঙ্গে খেলেছেন। আর্জেন্টিনা শুরুতে গোলও পেয়ে গিয়েছিল ম্যাচের 11 নম্বর মিনিটে। লাউতারো মার্তিনেজ, যিনি খুব ভালো ফর্মে রয়েছেন আর্জেন্টিনার জার্সি গায়ে, অন্ততপক্ষে কোপা আমেরিকারও টপ স্কোরার তিনি হয়েছিলেন, এবং তিনি 11 মিনিটে একটা এনজো ফার্নান্ডেজের লব করা একটা বল খুব সুন্দরভাবে ডান পায়ে নামিয়ে বা পায়ের প্লেসিং শটে গোল করেছেন। গোলের উল্লাসটা অবশ্য সেভাবে করতে পারেননি, কেননা লাইন্সম্যান হচ্ছে গিয়ে অফসাইডের ফ্ল্যাগ তুলে ফেলেছিলেন। তবে ভিআর দেখে দেখা গেল যে না, সেটা তিনি আসলে তখন অনসাইডে ছিলেন, গোল হয়েছে। একটু লেট সেলিব্রেশন আসলে আর্জেন্টিনাকে করতে হয়েছে, যদিও সেই সেলিব্রেশনটা আসলে খুব দীর্ঘ সময় ধরে তারা করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে প্যারাগুয়ে হচ্ছে কি তাদের একটা প্রচেষ্টা ওইখানটাতে ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে, আর মিনিট 8 মধ্যেই তারা সমতাসূচক গোলটি পেয়ে গিয়েছে, এবং সেটা একটা দুর্দান্ত ওভারহেড কিকে। আন্তোনিও যে ওভারহেড কিকে গোলটা করেছেন, সেটা বিশ্বকাপ বাছাই পর্বের এই রাউন্ডে যেই ম্যাচগুলো হয়েছে তার মধ্যে হচ্ছে গিয়ে সেরা গোল, সেটা আসলে বলতেই হবে। আর্জেন্টিনা ওই গোলটা খেয়ে হয়তো বা কিছুটা হচ্চকিত হয়ে যায়, এবং সেকেন্ড হাফের শুরুতে তারা কিন্তু পিছিয়ে পড়ে। ওই ওমার, তিনি হচ্ছে গিয়ে একটা হেড করে, ফ্রি কিক থেকে হেড করে তিনি আসলে গোল করে দিয়েছেন। আর্জেন্টিনার ফ্রাস্ট্রেশনের একটা জায়গা থাকতে পারে যে এই যিনি গোল করলেন তিনি কিন্তু ফার্স্ট হাফে একটা ইয়েলো কার্ড খেয়েছেন মেসিকে ফাউল করার কারণে, কিন্তু কিছুক্ষণ পর মেসিকে আরো একটা ফাউল করেছিলেন। সো ওইটা ডাবল ইয়েলো কার্ড হতেই পারতো, রেড কার্ড হতেই পারতো। এটা নিয়ে আর্জেন্টিনার ফ্রাস্ট্রেশন থাকতেই পারে, কিন্তু আর্জেন্টিনা খুব ক্লিয়ার কাট অপরচুনিটি কিন্তু এরপরেও ক্রিয়েট করতে পারেনি। এই যে ম্যাচে তারা পিছিয়ে গেছে, প্রায় পুরো দ্বিতীয়ার্ধটাই তাদের সামনে ছিল। আর্জেন্টিনা যে খুব ডোমিনেটিং ফুটবল খেলেছে তা কিন্তু নয়। শুধুমাত্র রদ্রিগো ডি পল 69-70 মিনিটের সময় একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, সেটা তিনি আসলে কি বলে চলে গোলকিপারকে একাই পেয়ে গিয়েছিলেন। তবে
বলটাকে তিনি ওই ক্রসবারের মধ্যে রাখতে পারেনি, উঁচিয়ে তিনি মেরে দিয়েছেন। আর শেষ দিকে গিয়ে হচ্ছে গিয়ে 2টা হেডের চান্স আর্জেন্টিনা পেয়েছিল, কিন্তু খুব যে আর্জেন্টিনা এই ম্যাচটা থেকে কিছু ডিজার্ভ করতো, অন্ততপক্ষে ড্রটা ডিজার্ভ করতো, গোলগুলো হয়ে গেলে তো মানে হয়ে তো যেতেই পারতো, কিন্তু সেরকম খেলা আসলে তারা খেলতে পারেনি। বরং প্যারাগুয়ে খুবই তারা তাদের মতো করে তাদের গেম প্ল্যানে খেলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটার আগে যেমন হিসাব ছিল যে স্টেডিয়ামে প্যারাগুয়ের মাঠে তো খেলা হয়েছে, আর্জেন্টিনার জার্সি নিয়ে ঢোকা যাবে না, লিওনেল মেসির জার্সি নিয়ে ঢোকা যাবে না, সো পুরো গ্যালারিতেই মোটামুটি প্যারাগুয়ের সমর্থকরাই ওইটা তাদের জার্সি দিয়ে আসলে ভরে ফেলেছিল। এবং আর্জেন্টিনা সব মিলিয়ে এই ম্যাচটাতে তাদের কিন্তু খুব ভালো তারা খেলতে পারেন। এবং 11 ম্যাচের মধ্যে যেটা বললাম যে থার্ড তাদের ডিফিট, এইটা কোচ স্ক্যালোনির জন্য একটা দুশ্চিন্তার বিষয় নিঃসন্দেহে। মেসি আসলে পুরো ম্যাচটাতে আসলে খুব একটা তাকে খুঁজেই পাওয়া যায়নি। ফার্স্ট হাফে একটা ঠিক ওই যে বক্সের মাথা থেকে তার একটা প্রচেষ্টা ছিল, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে গেছে। আর সেকেন্ড হাফের শেষ দিকে গিয়ে ওই একই রকম একটা প্রচেষ্টা একটা ডিফ্লেক্টেড হয়ে ওই কি বলা চলে যে পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই 2টা মোমেন্ট বাদে 2-1টা পাস মানে ঠিক আছে না যে মেসিকে মেসির মতো দেখা যায় না। এখন আপনি বলতে পারেন যে না, বয়স হয়ে গিয়েছে, মেসি আর কতদিন করবে, কতদিন মেসিকে টপ ফর্মে দেখা যাবে, সবই ঠিক আছে, কিন্তু লাস্ট ম্যাচটা দিয়ে কিন্তু বলিভিয়ার বিপক্ষে মেসি হ্যাট্রিক করেছিলেন। ফলে এই ম্যাচটাতে তার এইরকম নিষ্প্রভ উপস্থিতি আর্জেন্টিনাকে আসলে ভুগিয়েছে। যদিও তারা 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। পয়েন্ট টেবিলের সেকেন্ডে রয়েছে এখানটাতে কলম্বিয়া 10 ম্যাচে 19 পয়েন্ট। তারা উরুগুয়ের সঙ্গে এই রাউন্ডের ম্যাচটা খেলবে, তারপরে বোঝা যাবে আর্জেন্টিনার সঙ্গে তারা পয়েন্টের জায়গাটাতে সমান ওই জায়গাটাতে আসতে পারে কি না। ব্রাজিলের হিসাবটা দেখেন, ব্রাজিল তো একটা ভাঙা গড়ার ভেতর দিয়ে যাচ্ছে, উত্থান পতনের ভেতর দিয়ে যাচ্ছে, বেসিক্যালি আসলে পতনের ভেতর দিয়েই যাচ্ছে। খুব একটা উত্থান ব্রাজিলিয়ান ফুটবলের সাম্প্রতিক সময় সেটা নেই। গত রাউন্ডে এই বিশ্বকাপ বাছাই পর্বে যে 2টা ম্যাচ হয়েছিল, সেইখানে ব্রাজিল, চিলি এবং পেরুর বিপক্ষে 2টা ম্যাচ জিতে দরিভাল জুনিয়র দল একটু আশার আলো দেখেছিলেন, কিন্তু এইখানে আবার ভেনেজুয়েলার কাছে তারা হোঁচট খেয়ে গেল। হোঁচটটা যে খেয়েছে এবং তাতে ভিনিসিয়াস জুনিয়রের একটা বিরাট বড় দায় রয়েছে। বিরাট বড় দায়টা তো একটা খুব সহজেই বুঝতে পারেন, সেটা কি, সেটা হচ্ছে কি পেনাল্টি মিস করেছেন। পেনাল্টি যখন মিস করবে এবং দল যখন জিততে পারবে না, তখন সেইটার দায় নিতে হবে। এবং ভিনি ব্রাজিলের জার্সি গায়ে তার এই যে নিষ্প্রভ অবস্থা, সেটা কিন্তু আসলে কন্টিনিউ করছে। ভাই 5 বছর হয়ে গেল ব্রাজিলের জার্সিতে তিনি খেলছেন, এই 5 বছরে তিনি মাত্র 5টা গোল করেছেন। রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেছেন। আর ব্রাজিলের জার্সিতে 5 মানে রিয়ালের আমি একটা ম্যাচের কথা বলছি না, এই যে গত বছর যে আমি বলছিলাম যে ব্যালন ডিওর জেতাটা, সর্বশেষ ব্যালন ডিওর জেতাটা তার প্রাপ্য ছিল, এত আলোচনা এত কথাবার্তা, সেটা কিসের জন্য? সেটা মূলত ওই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তার পারফরমেন্সের কারণে, ওই রিয়ালের জার্সি গায়ে গতবার হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ডাবল জেতার কারণে, পুরো ওই 2টা প্রতিযোগিতাতে তুমুল ভাবে আলো ছড়ানোর কারণে। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে তিনি নিষ্প্রভ। কোপা আমেরিকাতে নিষ্প্রভ, একটা ম্যাচে শুধুমাত্র 2টা গোল করেছিলেন। তারপরে হচ্ছে গিয়ে ওই সাসপেনশনের কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেন নাই, ব্রাজিল আউট হয়ে গিয়েছে। সো সেই ভিনিকে কিন্তু এরপরে মানে ব্রাজিলের জার্সি এর আগে পরে কোনো সময় ঠিক সেভাবে পাওয়া যায়নি। এই ম্যাচটাতে সেরকম একটা প্রত্যাশার জায়গা বরাবরের মতোই ছিল এবং বরাবরের মতোই তিনি আসলে হতাশ করেছেন। হ্যাঁ, ফার্স্ট হাফে ভিনির একটি প্রচেষ্টা ওইটা পোস্টে লেগে প্রতিহত হয়েছিল, একটা কাটব্যাকও তিনি করেছিলেন যেটা থেকে রাফিনিয়ার গোল করা উচিত ছিল, সেটা তিনি করতে পারেননি। কিন্তু মোটা দাগে ভিনিসিয়াস আসলে ব্যর্থ, কেননা হচ্ছে গিয়ে যখন খেলাটা 1-1 ড্র অবস্থায় রয়েছে, খেলার ওই যে 60 মিনিটের সময় তাকে যে ফাউল করেছিলেন প্যারাগুয়ের গোলকিপার, সেই ফাউল থেকে কিন্তু প্যারাগুয়ের গোলকিপার তো না, ভেনেজুয়েল গোলকিপার, সেই ফাউল থেকে হচ্ছে গিয়ে রেফারি ইনিশিয়ালি দিয়েছিলেন হচ্ছে গিয়ে ফ্রি কিক, তিনি ভেবেছিলেন বক্সের বাইরে হয়েছে, কিন্তু ভিআর দেখে বোঝা যায় ফাউলটা হচ্ছে গিয়ে বক্সের ভেতরে হয়েছে, পেনাল্টি পেয়েছেন এবং সেই পেনাল্টিটা খুবই দুর্বল একটা শট মেরে ভিনিসিয়াস মিস করেছেন। রিবাউন্ডটাও তার কাছে এসেছিল, সেইটাকেও আসলে তিনি পোস্টের মধ্যে রাখতে পারেননি। সো ব্যর্থ একটা ম্যাচ ভিনিসিয়াসের কেটেছে, ব্রাজিলেরও সেটাই কেটেছে। আগের 2 ম্যাচে জয় ছাপিয়ে তারা এই মানে জয়ের ধারাবাহিকতা এই ম্যাচে তারা ধরে রাখতে পারেনি। রাফিনিয়া শুধু গোলটা করেছেন যে প্রথমার্ধের সেই কি বলা চলে যে শেষ দিকে গিয়ে দুর্দান্ত একটা ফ্রি কিকে তিনি গোল করেছিলেন, যদিও বলছিলাম যে শুরুতে তিনি একটা চান্স মিস করেছিলেন। এর বাইরে গেরসনের 2টা মানে দূরপাল্লা শট ছিল, সেগুলো থেকেও আসলে গোল হয়নি। ব্রাজিল এর বাইরে আসলে খুব যে মনে রাখার মতো ফুটবল খেলেছে ওরকম অ্যাটাক তাদের ছিল, অ্যাটাকের ফোকাল পয়েন্টও ছিল, মানে আসলে কিছুই ছিল না। ব্রাজিলকে যে ছন্নছাড়া ব্রাজিলকে আমরা দেখি সাম্প্রতিক সময়, সেই ব্রাজিলকেই আসলে আবার দেখা গেল গত 2টা ম্যাচের পরে যে আশার জায়গাটা তৈরি হয়েছিল ব্রাজিলিয়ান সমর্থকদের, সেই আশাটা আর ভিনিসিয়াস মানে সেই আশাটাও আবার নিরাশায় রূপান্তরিত হলো, আর ভিনিসিয়াস বরাবরের মতো আসলে হতাশ করেছেন। এখন এই ম্যাচের পারফরমেন্স আমি বলছিলাম যে ওইটা বুঝিয়েছে ভিনিসিয়াস কেন ব্যালন ডিওর জেতেননি, এবং ব্রাজিলের জার্সি গায়েতেই যেমন কোপা আমেরিকাতেও যেমন পারেননি, এইখানেও তিনি পারেননি। সো ক্লাবের ভিনি এবং ন্যাশনাল টিমের ভিনি পুরোপুরি আলাদা। ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ খেলাটা কি আসলে একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে? আমার কাছে সেটা মনে হয় না, মানে আমার কাছে না, এটা আসলে
মানে ব্রাজিল যদি এইবার ওয়ার্ল্ড কাপ এই অবস্থা থেকেও খেলতে না পারে, সেইটা আসলে মহাবিস্ময়কর হবে। কেননা ভাই এই লাতিন আমেরিকা অঞ্চলে খেলেই 10টা দেশ, তার মধ্যে 6টা দেশ সরাসরি কোয়ালিফাই করবে, 7 নম্বর দেশও প্লে অফ খেলার সুযোগ পাবে, কারণ আগামী ওয়ার্ল্ড কাপটা 48টা দল নিয়ে হবে। সো ব্রাজিলের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা খুব একটা দুশ্চিন্তার মধ্যে নাই। এখনো তারা এই ম্যাচে ড্র করা সত্ত্বেও 11 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বরেই রয়েছে। সেইখান থেকে বললাম আর্জেন্টিনা 1 নম্বরে, 2 নম্বরে 22 পয়েন্ট নিয়ে, 2 নম্বরে 19 পয়েন্ট নিয়ে, 1 ম্যাচ কম খেলে আছে। ওইখানটাতে হচ্ছে গিয়ে কি বলা চলে কলম্বিয়া, আর উরুগুয়ে আছে তাদের হচ্ছে গিয়ে 16 পয়েন্ট, তারা হচ্ছে গিয়ে কলম্বিয়ার সঙ্গে এই রাউন্ডে খেলবে। ইকুয়েডর এবং প্যারাগুয়ে তাদেরও আসলে 16 পয়েন্ট, 1 পয়েন্ট তারা পিছিয়েই রয়েছে ব্রাজিলের চেয়ে। সো ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করাটা খুব একটা দুশ্চিন্তার মধ্যে আছে বলেও আমার কাছে এখনো সেটা মনে হয় না। উরুগুয়ের সঙ্গে তারা এই যে 2 দিন পরে আবার ম্যাচটা খেলবে, কিন্তু ভাই সব মিলিয়ে খুবই হতাশাজনক। এবং ব্রাজিলের এই হতাশাটা, ভিনিসিয়াসের এই হতাশাটা আসলে একটা দুইটা ম্যাচে মানে ওই কাটার আশা দেখা দিল, শেষ পর্যন্ত গিয়ে কাজের কাজ কিছু হয় না। আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা আসলে বা মেসির ক্ষেত্রে যেটা আসলে আমরা ব্লিপ বলতে পারি যে না ঠিক আছে এটা একটা হয়ে গেছে, একটা বাজে ম্যাচ কেটে গেছে আর্জেন্টিনার, সেইখান থেকে তাদের ঘুরে দাঁড়ানোটা যত বেশি প্রত্যাশিত, ব্রাজিলের ঘুরে দাঁড়ানোটা বা ভিনিসিয়াসের ন্যাশনাল টিমের জার্সিতে তার ক্লাব ফর্মেকে আসলে নিয়ে আসাটা অত বেশি প্রত্যাশিত বলে মনে হচ্ছে না। সেইটাই এই রাউন্ডের খেলাতে আরো একবার কি প্রমাণিত হলো না, বলেন তো দেখি।